সপ্তাহ দিনের আগে একজন ভদ্রমহিলা আমার কাছে এসেছেন। ভদ্রমহিলার বয়স 47-48। এর অধিকাংশ দাঁতগুলোই অত্যন্ত নড়ছে এবং সত্যি সত্যি থাকবে না। তো এবার দাঁতগুলো এখনও মুখে আছে কিন্তু নড়ছে বলে খেতেও পারছেন না। প্রবলেমটা দাঁতের আর নেই, প্রবলেমটা হচ্ছে তার হজমে প্রবলেম শুরু হয়েছে। মানে যেহেতু খাবার চিবোতে পারছেন না, একে তো তার আমরা বলি যে বাসনার সেরা বাসা রসনায়, রসনা তৃপ্তি তো হচ্ছেই না, কারণ চিবোতেই পারছেন না, সামনে খাবার আছে। কিন্তু সবচেয়ে মুশকিলটা হচ্ছে যা খাচ্ছেন উনি প্রায় গিলে খাচ্ছেন, কারণ চিবোতেই পারছেন না। এবার মুশকিলটা হলো না দাঁত থাকতে উনি দাঁতের মর্ম বোঝেননি বলে, এবার দাঁতগুলো থাকবে না তখন উনি কী মর্ম বুঝবেন উনি সেটা বুঝতে পারছেন না। অসুবিধাটা হচ্ছে যাদের দাঁত আছে কিন্তু নড়বড়ে, তাদের এই অবস্থা। যা দাঁত নেই আমি বুঝতে পারি, প্রত্যেক মুহূর্তে পেশেন্ট এসে আমাকে বলেন আমার দাঁত নেই, আমি খেতে পারছি না। খাওয়ার থেকেও বড় কথা তার হজম হচ্ছে না, কারণ সে যে ধরনের খাবার খায়, মানে সে এখন অলমোস্ট খিচুড়ি, সুজি, ওটস এগুলো নেমে আসতে বাধ্য হয়েছে, কারণ চিবোতে পারেন না। তো মুশকিল হলো এইরকম যদি পেশেন্ট থাকে সেক্ষেত্রে এটা সবচেয়ে বড় অসুবিধে সেটা হচ্ছে যে তার খাবারের টেস্ট পান না, খাবার চিবোতে পারেন না, সবচেয়ে বড় কথা পাবলিকলি কোথাও যেতে পারেন না, কারণ হাসলে তার খুব নিজের কাছে একটু সাবকনশিয়াস মাইন্ডে একটা কনফিডেন্সের অভাব দেখা দেয়, খাবার হজমও হয় না কারণ গিলে গিলে খান। এতগুলো প্রবলেম, এবং এই প্রবলেমগুলো অ্যাকিউমুলেট করে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে একটা, আমি দেখেছি, মানে এটা অবিশ্বাসযোগ্য মনে হলো সত্যি, পেশেন্ট ওয়েন্ট ইনটু ডিপ্রেশন, সাইকোলজিক্যাল প্রবলেম হয় স্বাভাবিক। মানে খুব ব্যাপারটা সিম্পল। আমি এরকম দেখেছি যে একজনের একটা অসুখ হচ্ছে অ্যালোপেশিয়া। ব্যাপারটা কতটা ছোট আমি একটু তুলনা করে বলি। সে অ্যালোপেশিয়া মানে হচ্ছে মাথায় টাক পড়ে যাওয়া, কিন্তু যে কোনো জায়গার হেয়ার লসকেই বা চুল চলে গেলে তাকে আমরা অ্যালোপেশিয়া বলি। এই ভদ্রমহিলা অ্যালোপেশিয়া হয়ে ভুরু দূরে চলে গেছে, তিনি বাইরে বেরোতেই পারছেন না। তার এমন কনফিডেন্সিয়াল লাইফ নিতে হচ্ছে এবং কনফিডেন্স লেভেল এত কমে গেছে, এতটাই সাইকোলজিক্যাল সেক্লুশন হয়েছে সমাজে। তিনি আমাকে বলছেন আমি তো মুখ দেখাতে পারছি না। আমি বললাম আরে চলে গেছে, উনি এখন ভুরুটা এঁকে বেরোন, কিন্তু লোকে বুঝতে পারে যে ওখানে এয়ার নেই। সাধারণ সোকল্ড ভুরু, তার মানে যদি এইটাই হয়, মানুষের প্রথম প্রকাশ তো হাসিতে, সে যে হাসতেই না পারে, খেতেই না পারে, তখন যার হয় সে বুঝতে পারে। এই সাইকোলজিক্যাল ডিপ্রেশনটা সত্যিই হয়, আমি দেখেছি। অতএব দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন না কথাটা এতদিন আগে বলা, কথাটা আজও সত্যি, এবং আমার মনে হয় এই কথাটা আজ থেকে 50, 100, 200 বছর বাদেও সত্যিই থাকবে। এখানে একটা প্রশ্ন, আপনিও দেখেছেন, ধরুন যারা বয়স্ক, প্রচুর এজড, এরকম প্রচুর মানুষ আছেন 80 বছর 90 বছর হয়ে গেছে, তাদের দাঁত কিন্তু এখনও সেই জায়গাটাতে রয়েছে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে, মানে আমিও দেখেছি এরকম রয়েছে। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে মোটামুটি ধরুন অধিকাংশ ক্ষেত্রে ধরুন 60 বছর যাচ্ছে না তো দাঁত যেতে শুরু করেছে। এই যে ড্রাস্টিক চেঞ্জ, এর পেছনে মেন কারণ কোনখান থেকে? আচ্ছা, এটা একটা ক্রোনোলজি আছে, ক্রোনোলজিটা একটু বলি। হ্যাঁ, ক্রোনোলজিটা হচ্ছে আগেকার দিনে ধারণা ছিল যে বয়স হলে দাঁত পড়ে যাবে, ঠিক আছে, কিন্তু তারপরেও অনেকের দাঁত থাকতো, ঠিক। এবার ধারণাটা কেন ছিল আমি বলি। কারণটা হচ্ছে আসলে আগে তো দাঁতের সায়েন্স এতখানি অ্যাডভান্স ছিল না, দাঁত রাখার টেকনিক ছিল না, দাঁতে কিছু হলেই অল্পটা ক্যাভিটি হয়ে এক্সপোজ হয়ে গেলে বা অল্প নড়ে গেলেই দাঁত তুলে ফেলতে হতো। সেই জন্যই ধারণাটা ছিল, কারণ দাঁত রাখার টেকনিক ছিল না। কিছু মানুষ তারা জেনেটিক্যালি এবং এনভায়রনমেন্ট এবং লাইফস্টাইল ওয়াইজ তারা নিজেকে এই লেভেলে নিয়ে গেছেন, তাদের দাঁত থাকতো, তাদের আমরা বলতাম আরে বাবা তো দাঁত রয়েছে, তো স্বাভাবিক, একটা দাঁত তো নড়েনি, একটা দাঁত তো পড়েনি, এটাই কিন্তু স্বাভাবিক। এবার এখন এত ট্রিটমেন্ট থাকা সত্ত্বেও এটা হচ্ছে, যেটা আপনি বলছেন, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে 2-3টে জিনিস একটু খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আমাদের ডায়েটারি হ্যাবিট, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। মানে ডায়েটারি হ্যাবিট ইন দ্য সেন্স, আগে তো আমরা এত প্রসেসড ফুড খেতাম না, সমস্ত ফল চিবিয়ে খেতাম, কাঁচা পেয়ারা খেতাম। এই আমাদের আগে ফাইবার খাওয়ার প্রবণতা এমনিই বেশি ছিল। এখন মডিফাইড ফুড খাচ্ছি আমরা, জাঙ্ক ফুড, পিৎজা, পেস্ট্রি, তারপরে বার্গার, এই ধরনের মডিফাইড ফুড। ছোটোবেলা থেকে বাচ্চারা বিভিন্ন রকম ধরুন নুডলস বা বাইরের প্রসেসড ফুড খেতে খেতে আমরা
ফাইবারের সংখ্যা কমছে। এই জন্য ডাক্তার আমরা বারবার বলছি না যে ফাইবার খাওয়া বাড়ান। এটা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট দেয়, শরীরের অন্যান্য হাইপার টেনশন থেকে শুরু করে ডায়াবেটিস প্রিভেন্ট করে। কিন্তু তাছাড়াও এই দাঁতের গঠন, দাঁতের যা বোনস, শরীরে যে ভিটামিন ডি লেভেল, সমস্ত কিছু এইগুলোকে মেনটেনও করে। এই প্রবলেমটা হচ্ছে আমরা এই জিনিসটা আস্তে আস্তে মডিফাইড ফুডে যাচ্ছি। প্লাস বিগত 50 বছরে ইন্ডিয়া ওয়ার্ল্ডের ডায়াবেটিস হাব হয়ে গেছে। এটা একটা বিশাল বড় প্রবলেম। এটা সাউথ ইস্ট এশিয়ার প্রবলেম, কারণ আমরা জেনেটিক্যালি আমরা ডায়াবেটিক প্রোন, প্লাস আমাদের লাইফস্টাইল সেডেন্টারি হয়ে গেছে। আগে লোকে, আমার বাবাকে দেখেছি, বাবার ডালহৌসিতে পোস্টিং ছিল, শিয়ালদা স্টেশনে নেমে হেঁটে ডালহৌসি যেতেন। এখন লোকে আমরা এখান থেকে ওখানে একটা র্যাপিডো নিয়ে নিচ্ছি, ওলা নিচ্ছি, উবের নিচ্ছি, হাঁটতেই চাই না। আমাদের লাইফে, আমাদের এখানে যারা অ্যাক্টিভ লাইফস্টাইল, তারা অধিকাংশ লাইফস্টাইল মানে হচ্ছে জিমে গিয়ে জিম করে। কিন্তু কজন আমরা আগের মতন অ্যাক্টিভ স্পোর্টস, অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করি? আগে সকালবেলা, এখন আমাদের কাছে বিভিন্ন রকম কমার্স সাইট আছে, সকালবেলা ফোনে ক্লিক করলাম, বাড়িতে আমার সমস্ত তরি তরকারি সমস্ত কিছু। আগে সবাই সকালবেলা বাজার করার একটা হ্যাবিট ছিল, বাজারগুলো লম্বা হতো, 1-1.5 কিলোমিটার বাড়ি থেকে হেঁটে গেলাম, আবার ফিরে এলাম, 2-3 কিলোমিটার না বুঝেও হাঁটা হয়ে যেত। আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, ডায়াবেটিসের প্রবণতা বেড়েছে, সেডেন্টারি লাইফস্টাইল হচ্ছে, শরীরের মেটাবলিক পিকচারটাই কমপ্লিটলি চেঞ্জ হচ্ছে, হরমোনের লেভেল চেঞ্জ হচ্ছে, এনজাইমের লেভেল চেঞ্জ হচ্ছে, তাতে আমাদের বোনসের ক্ষতি হচ্ছে। আগে এত হাঁটু রিপ্লেসমেন্ট কোথায় হতো না তো, অস্টিওআর্থ্রাইটিস ছিল, কিন্তু আমরা লাইফস্টাইল চেঞ্জ করার সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত বোনস জয়েন্টসের ক্ষতি হচ্ছে। হাড়ও তো, হাড়ের মধ্যেই তো দাঁতগুলো বসানো আছে, সেই আশেপাশে যদি হাড়গুলো ক্ষতি হয়, মডিফাইড ডায়েটের জন্য, বেশি সুইটনার দেওয়ার খাওয়ার জন্য, আগেকার দিনে কটা লোক কোল্ড ড্রিঙ্কস রেগুলার খেত, এখন সবাই রেগুলার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ঠিক, দাঁতে কেরিজ কটা হতো। অতএব আমরা যেহেতু সেই সো কল্ড জেন জিতে চলে এসেছি, আমরা যেরকম এগিয়েছি, আমরা ইকুয়ালি পিছিয়েওছি। নিউটন 3rd ল ফলো করছি, যতটা এগোচ্ছি ততটাই পিছোচ্ছি। আমরা ভাবছি আমরা এগিয়েছি, কিন্তু আমরা যদি যুগের ইতিহাসের নিরীক্ষণে আমাদের নিজেদের দেখি, আমরা দেখবো আমরা সমান তালে পিছোচ্ছিও। এত অসুখ, এত রকম এলিমেন্টস, এত হচ্ছে, হেলথ কেয়ার ফেসিলিটি আছে বলে আমরা সাপোর্ট দিয়ে রেখেছি, কারণ রিসার্চের মাধ্যমে হেলথ কেয়ার ফেসিলিটিসগুলো বাড়ছে। কিন্তু তার মানে এই নয় যে আমাদের অসুখ কমে গেছে, অসুখ দিন দিন বাড়ছে। আরেকটা কারণ, যেহেতু ডায়াগনোস্টিক্স ভালো হয়েছে, আমরা বুঝতেও পারছি অসুখ হয়েছে, আগে হয়তো বোঝা যেত না, কিন্তু এখন আমরা বুঝতেও পারছি। কিন্তু এটা তো ঠিক, জাস্ট ওভারঅল সিনারিও অফ হার্ট ডিজিজ। আমরা ছোটোবেলায় কথাই শুনেছি, 30 বছর 25 বছরের ছেলে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যাচ্ছে, ঠিক। এখন হসপিটালগুলোর ডায়ালিসিস ইউনিট উপচে পড়ছে কিডনি পেশেন্টে। কোথায় ছিল আমরা ছোটোবেলা তো দেখিনি এরকম? এত হার্ট ডিজিজ, এত কিডনি ডিজিজ, এত লিভার ডিজিজ, এত লাইফস্টাইল ডিসঅর্ডার, ডায়াবেটিস, এত তো আমরা আগে শুনিনি। কিন্তু আমরা যত সভ্যতার দিকে এগোচ্ছি, ওই মাইকেল মধুসূদন দত্ত রেখে কি বলে সভ্যতা লেখা ছিল না, যত আমরা সভ্যতার দিকে এগোচ্ছি, আমরা এক পা করে সভ্যতা থেকে পিছিয়েও আসছি। এই দুদিকে চলে বলেই মানব জীবন একটা অন্যরকম সাইকেলে চলে। অতএব এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এটা নিয়ে হাউতাশ করে লাভ নেই। এটাই জীবন এবং পৃথিবী এবং সমাজের গতি প্রকৃতি। এরকমভাবেই পৃথিবীতে চিরকাল সময় আন্দোলিত হয়ে এসছে, পরেও হবে। অতএব এই সময়ের মধ্যে থেকে আমরা আমাদের সায়েন্সকে ইউটিলাইজ করে, আমাদের নিজের লাইফস্টাইলকে আপগ্রেড করে যতটা ভালো থাকতে পারি ততটাই করতে হবে। 2000 সালে আমি একটা বড় একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, হেলথ সেমিনার। সেখানে 2000 সালে সেখানে একজন স্পিকার ছিলেন, তিনি বলছিলেন ইন্ডিয়া আগামী 10 বছরের মধ্যে ডায়াবেটিক অ্যান্ড হার্ট ডিজিজের হাব হতে চলেছে। 2000 সালে দাঁড়িয়ে উনি বলেছিলেন আগামী 10 বছরের মধ্যে। তো ক্রোনোলজিক্যালি যদি দেখি, সত্যি কিন্তু মোটামুটি 2012, 13, 14 পর থেকে হার্ট ডিজিজ এগুলো ভীষণভাবে বেড়েছে। তো এই যে আগে থেকে বলে দেওয়া যেটা হতে চলেছে, এটা কি কোথাও না কোথাও প্রি প্ল্যান্ড থাকে? আমার মনে হয় না। আসলে ব্যাপারটা হচ্ছে 1990s পর থেকে আমরা যখন জেনেটিক ট্রেন্ডগুলো ক্লিয়ার হতে শুরু করি, জেনেটিক মার্কারগুলো আমরা আসতে শুরু করি, যত জেনেটিক্স এবং এই বায়োলজিক্যাল যে জেনেটিক কম্পোনেন্টসগুলো, আমরা যতগুলো কিট ডায়াগনস্টিক আসতে শুরু করে, আমরা আস্তে আস্তে বুঝতে পারি, আমরা বংশগতি ধারণা অনুযায়ী জেনেটিক্যালি সাউথ ইস্ট এশিয়ানরা
যাদের একটা বড় অংশ হচ্ছে ইন্ডিয়ান, কারণ চায়না কিন্তু সাউথ ইস্ট এশিয়ার পার্ট নয়। আচ্ছা, হ্যাঁ, চায়নার নিচ থেকে সাউথ ইস্ট এশিয়া শুরু হয়, ঠিক। এবং এরপরে যে দেশগুলো আছে এদের মধ্যে ইন্ডিয়াই সবচেয়ে বড় দেশ। অতএব এটা না বোঝার কোনো কারণ নেই যে ইন্ডিয়া সত্যি সত্যি হার্ট ডিজিজ এবং ডায়াবেটিসের হাব হতে চলছে, কারণ বাকি যে দেশগুলো টিপিক্যালি সাউথ এশিয়াতে পড়ে এর মধ্যে বড় দেশ বলতে পপুলেশন ওয়াইজ একমাত্র ইন্দোনেশিয়া, এছাড়া বাকি মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কাম্বোডিয়া, লাওস, এরা ছোট ছোট দেশ। দেশ বড় বলতে সাউথ ইস্ট এশিয়াতে ইন্ডিয়াতে আমরা পৃথিবীর এখন লার্জেস্ট পপুলেশন বাই ক্যালকুলেশন। তো ন্যাচারালি সেই দেশের একটা বড় পার্সেন্টেজ তো ডায়াবেটিক এবং হার্ট ডিজিজে এফেক্টেড হবেই, যেখানে জেনেটিক্যালি ট্রেন্ড বলছে যে আমাদের সাউথ ইস্ট এশিয়ানদের আমাদের জিনেই এই জিন আছে। ওই ডিটেলটা আমি যাব না যে কী জিন কোন জায়গায় থাকে ক্রোমোজোমের কোন পার্টে, কিন্তু আমরা জেনেটিক্যালি আমরা মোর প্রোন ইন্ডিয়ানরা এবং বাংলাদেশে। কারণ বাংলাদেশ আবার মনে রাখতে হবে একটা 22 কোটি পপুলেশনের দেশ, অতএব এটা 4-5টা ইউরোপের দেশ মনে হবে এইটুকু ছোট দেশ, কিন্তু ডেন্সিটি খুব বেশি। 4-5টা-6টা ইউরোপিয়ান দেশ মিলিয়ে একটা বাংলাদেশের পপুলেশন হয়। অতএব ভারত এবং বাংলাদেশ, আমি জানি না আপনার পডকাস্ট বাংলাদেশেও যায় কি না। হ্যাঁ, তো ভারত এবং বাংলাদেশ কিন্তু সত্যি সত্যি মানে এটা 2000 সালে প্রেডিকশন যিনি করেছিলেন অ্যাবসলিউটলি রাইট প্রেডিকশন। আমরা প্রায় সেই এজে চলেই এসেছি, আমরা বুঝতে পারছি যে ঘরে ঘরে ডায়াবেটিস, ঘরে ঘরে হার্ট ডিজিজ, এখন ঘরে ঘরে মানে। এবং শুধু তাই না, আরেকটা জিনিস ডিসলিপিডিমিয়া, প্রচুর কোলেস্টেরল বেড়ে যাওয়ার প্রবণতা আমাদের মধ্যে আছে, এবং ডিসলিপিডিমিয়া আছে বলেই এবং ডায়াবেটিস আছে বলেই হার্ট ডিজিজ হচ্ছে। কারণ এইটা একটা অ্যাক্সিস, ডিসলিপিডিমিয়া, হাই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ, এইটা একটা ট্রায়াঙ্গেলের 3টে মাথা। এটা থাকলে ওটা হবে, মানে যেরকম পেট্রোলিয়াম প্রাইস, গোল্ড প্রাইস আর ডলারের প্রাইস একদম একটা ট্রায়াঙ্গেল, এখানেও তাই। ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া এবং হার্ট ডিজিজ, এই 3টে একটা ট্রায়াঙ্গেলের 3টে মাথা, এপেক্স। এটা থাকলে 3টে সম্পর্কিত, এটা থাকলে ওটা হবে, ওটা থাকলে এটা হবে। অতএব এই যে ট্রায়াঙ্গেলের সার্কেলটা পূর্ণ হয় বিকজ আমরা জেনেটিক্যালি ট্রেন্ড। মোর ওভার ভারতবর্ষে এই মুহূর্তে আবার বলছি, যেহেতু এই যুগে তো আটকে লাভ নেই, কারণ মানে আমাদের ভারতবর্ষে ওপেন মার্কেট ইকোনমি এসছে 1992-93-তে মনমোহন সিংয়ের হাত ধরে। এবার যেটা হয়েছে, ওপেন মার্কেট ইকোনমি আসাতে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আমি নাম করেই বলছি, যেমন KFC, ম্যাকডোনাল্ডস, এরা তো আগে আমরা কোথায় ছোটোবেলায় বার্গার, পিৎজা, ফ্রাইড চিকেন খেয়েছি, ছিলই না এখানে, ঠিক আছে। আমরা ফ্রাইড চিকেন, ওপেন ইকোনমির হাত ধরে আপনার কোকো এসছে, তাই তো বলছি, পেপসিও এসছে। আগে আমি ছোটোবেলায় একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ফ্রাইড চিকেন বলতে বুঝতাম আমার মা যদি মুরগি ভেজে দেয়। এখন তো আর মা মুরগি ভেজে দেয় না, মা বলে যা দোকান থেকে গিয়ে KFC থেকে খেয়ে, আমাকে জ্বালাচ্ছিস কেন? সবার ক্ষেত্রে এই জিনিস। তো আমাদের তো মডিফাইড ফুড এসছে, ফাস্ট ওয়ার্ল্ড। প্রবলেম কি, একটা কথা আছে সংস্কৃতে, হংসাত ইবাম্বু মধ্যাত, মানে পরম অংশ হচ্ছে সেই যে দুধ আর জলটাকে রেখে দুধটাকে খেয়ে নেবে। কিন্তু প্রবলেম হলো আমরা হংসাত ইবাম্বু মধ্যাত করতে গিয়ে জলটা টানছি, দুধটা পড়ে থাকছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বেস্ট জিনিসগুলো আমরা নিতে পারিনি, খারাপ জিনিসগুলো সব খুব তাড়াতাড়ি পিক আপ করেছি। এটা হওয়াতে আমাদের সবগুলো গেছে না, জেনেটিক ট্রেন্ড খারাপ, পপুলেশন বেশি, হেলথ কেয়ার ফেসিলিটিস কম, প্লাস মডিফাইড লাইফস্টাইল হুইচ ইজ ওয়ার্স, তার সঙ্গে মডিফাইড ফুড। আমরা হাফ হবো না তো কারা হাফ হবে?